প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ জাহিদুল হক, সহকারী অধ্যাপক, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কি মোল সম্বন্ধে কোনো ধারণা আছে? তোমরা হয়তো অলরেডি অনেকেই জেনেছ, মোল হচ্ছে রাসায়নিক পদার্থ পরিমাপের একক। আমরা মোল সম্বন্ধে আরও সহজ করে কিছু বিষয় জেনে নিই। মনে করো একজন বাজারে কোনো দোকান থেকে কলা কিনতে গেল। তো সে দোকানদারকে বলল, আমার 1 ডজন কলা লাগবে। আচ্ছা, তাহলে তাকে কতটি কলা দেয়া হবে? হ্যাঁ, 12টি কলা দেওয়া হবে। আবার যদি কেউ দোকানে ডিম কিনতে গিয়ে বলে, আমার 1 হালি ডিম লাগবে, তাহলে বলো তো তাকে কতটি ডিম দেওয়া হবে? 4টি ডিম দেওয়া হবে, রাইট। আচ্ছা, কেউ যদি দোকানে গিয়ে বলে, আমার 1 জোড়া পেন্সিল লাগবে, তাহলে তাকে কতটি পেন্সিল দেওয়া হবে? হ্যাঁ, 2টি পেন্সিল দেওয়া হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে মোলের কথা বললাম, মোল কিন্তু একটি নির্দিষ্ট সংখ্যাকে প্রকাশ করে। যখন বলা হবে আমার কাছে 1 মোল কলা আছে, বা 1 মোল পেন আছে, বা 1 মোল পেন্সিল আছে, তাহলে এখানে একটা নির্দিষ্ট সংখ্যা বোঝায়। সেই সংখ্যাটি হল 6.023 × 10⁻23। তাহলে ডজন বলতে বোঝায় 12, হালি বলতে বোঝায় 4, জোড়া যখন বলা হয় তখন একটি সংখ্যা আসে, সেটি হচ্ছে 2, আর যখন মোল বলা হবে তখন একটি সংখ্যা আসবে, এবং সেই সংখ্যাটি হল 6.023 × 10⁻23। তাহলে চলো আমরা মোলের সংজ্ঞা জেনে নিই। মোল হলো কোনো পদার্থের সেই পরিমাণ যে পরিমাণের মধ্যে 6.023 × 10⁻23 এতটি অণু বা পরমাণু বা আয়ন থাকে। তাহলে কোনো পদার্থের যে পরিমাণের মধ্যে 6.023 × 10⁻23টি অণু বা পরমাণু বা আয়ন থাকে, সেই পরিমাণকেই বলা হয় ওই পদার্থের মোল। আবার মোলকে আমরা অন্যভাবেও বলতে পারি। আমরা জানি পদার্থের অণু বা পরমাণু তাদের ভরকে প্রকাশ করার জন্য আমরা আপেক্ষিক আণবিক ভর অথবা আপেক্ষিক পারমাণবিক ভর ব্যবহার করি, কারণ অণু পরমাণু অত্যন্ত ক্ষুদ্র। তো কোনো পদার্থের আণবিক ভরকে যদি গ্রামে প্রকাশ করা হয়, তাহলে যে পরিমাণ পাওয়া যায় তাকেও কিন্তু পদার্থের 1 মোল বলে। আবার কোনো পদার্থের পারমাণবিক ভরকে যদি গ্রামে প্রকাশ করা যায়, তাকেও কিন্তু পদার্থের 1 মোল বলে। যেমন পানি, আমরা সবাই জানি পানির আণবিক সংকেত H2O, এবং পানির আণবিক ভর হচ্ছে 18। তাহলে যদি আমরা বলি 18 গ্রাম পানি, তাহলে কিন্তু সেটি 1 মোল পানি। একইভাবে হাইড্রোজেনের আণবিক ভর কিন্তু 2। তাহলে আমরা যদি বলি 2 গ্রাম হাইড্রোজেন, তাহলে সেটি কিন্তু হবে 1 মোল হাইড্রোজেন। তাহলে পদার্থের আণবিক ভরকে গ্রামে প্রকাশ করা হলে সেটি মোল বোঝায়। একইভাবে আমরা সবাই জানি অক্সিজেনের আণবিক সংকেত হচ্ছে O2, আর অক্সিজেনের আণবিক ভর হচ্ছে 32। তাহলে যদি আমরা বলি 32 গ্রাম অক্সিজেন, তাহলে কিন্তু সেটি 1 মোল অক্সিজেন বোঝায়। একইভাবে ক্লোরিনের আণবিক সংকেত Cl2, তাহলে ক্লোরিনের আণবিক ভর 71। তাহলে 71 গ্রাম ক্লোরিনকে কিন্তু আমরা 1 মোল ক্লোরিন বলতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, যদি আমরা কার্বন ডাইঅক্সাইড নেই, তাহলে কি হতে পারে? আমরা সবাই জানি কার্বন ডাইঅক্সাইডের আণবিক সংকেত CO2। তাহলে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আণবিক ভর কত? 44। তাহলে 1 মোল কার্বন ডাইঅক্সাইড বলতে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড বোঝায়। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা মোল সম্পর্কে জানলাম। এবারে আমরা একটু ভিন্ন প্রসঙ্গে চলে যাই। এখানে একাধিক বস্তুকে যদি আমরা একসাথে রেখে দেই, তাহলে সেটি হবে মিশ্রণ। যেমন একটি পাত্রের মধ্যে আমরা পানি নিলাম এবং সেখানে আমরা কিছু লবণ যোগ করলাম, তারপর নাড়াচাড়া করলাম, তাহলে কি হবে? তাহলে দেখা যাবে লবণের সাথে পানি এখানে মিশ্রিত হয়ে একটি মিশ্রণ তৈরি করেছে। এই মিশ্রণটি কিন্তু একটি সমসত্ব মিশ্রণ, আর এরকম মিশ্রণকে বলা হয় দ্রবণ। দ্রবণ নানা ধরনের হতে পারে, যেমন পাতলা দ্রবণ, গাঢ় দ্রবণ, মোলার দ্রবণ, বিভিন্ন ধরনের দ্রবণ আছে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা মোলার দ্রবণ নিয়ে আলোচনা করব, এবং আজকের পাঠ শেষে তোমরা সবাই নির্দিষ্ট ঘনমাত্রার দ্রবণ তৈরি করতে পারবে। তাহলে চলো আমরা আজকের পাঠে প্রবেশ করি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর 115 ওপেন করো। তোমরা কি দেখতে পাচ্ছ? তোমরা দেখতে পাচ্ছ এখানে মোলার দ্রবণ সম্পর্কে আলোচনা করা হয়েছে। মোলার দ্রবণ সম্বন্ধে আরও যদি বিস্তারিত আমরা জানতে চাই, তাহলে আরও কিছু বিষয় কিন্তু আমাদেরকে জানতে হবে, যেমন দ্রব কি, দ্রাবক কি, সেগুলো আমাদেরকে জানতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, মনে করো তোমার আছে একটি গ্লাস, কাঁচের গ্লাস, আর সেই গ্লাসের মধ্যে তুমি পানি রেখে দাও। পানি রেখে দেওয়ার পরে যদি সেখানে একটু লবণ বা চিনি মিশিয়ে নাড়াচাড়া করতে থাকো, তাহলে কিন্তু পানির মধ্যে লবণ বা চিনি মিশে যাবে। তাহলে এই যে গ্লাসের মধ্যে যে 1 গ্লাস পানি আছে, তার মধ্যে যে লবণ যোগ করা হলো বা চিনি যোগ করা হলো,
তো লবণ কিন্তু পানিতে মিশে গেল বা চিনি পানিতে মিশে গেল। তো এক্ষেত্রে যে লবণ আর পানি মিশ্রিত হলো এবং যে মিশ্রণটি তৈরি করলো সেটি হচ্ছে দ্রবণ। তাহলে তোমরা চাইলে বাসায় সবাই দ্রবণ তৈরি করতে পারবে। তাহলে কি করতে হবে? একটি গ্লাস নিতে হবে পানির, সেখানে পানি নিতে হবে, তারপর সেখানে লবণ বা চিনি যোগ করতে হবে, তারপর নাড়াচাড়া করতে হবে, তাহলেই তৈরি হবে দ্রবণ। এই দ্রবণের মধ্যে যে পানি থাকে এই পানিকেই বলা হয় দ্রাবক, এবং দ্রবণের মধ্যে যে চিনি বা লবণ থাকে সেটিকে বলা হয় দ্রব। দ্রাবক হচ্ছে সলভেন্ট আর দ্রব হচ্ছে সলিউট। আর দ্রব এবং দ্রাবককে একসাথে করা হলে সেটি হলো সলিউশন, অর্থাৎ দ্রবণ। তাহলে আমরা বলতে পারি দ্রবণ সমান দ্রব প্লাস দ্রাবক, সলিউশন সমান সলিউট প্লাস সলভেন্ট। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের জীবনে কিন্তু দ্রবণ তৈরির অনেক গুরুত্ব আছে। আমরা যখন রান্নাবান্না করি বাসায়, রান্নার সময় তরকারি যখন রান্না করা হয় তখন কিন্তু আমরা তরকারিতে এখানে রান্নার সময় পানি মেশাই, আবার এখানে তেল মেশাই। তোমরা কি জানো এখানে কেন পানি এবং তেল একসাথে মিশিয়ে তরকারি রান্না করা হয়? কারণ তরকারির মধ্যে যে পুষ্টিকর উপাদানগুলো আছে তাদের কোনো কোনো উপাদান পানিতে দ্রবণীয়, আবার কোনো কোনো উপাদান তেল বা চর্বিতে দ্রবণীয়। যখন পানি এবং তেল একসাথে মিশিয়ে রান্না করা হয় তখন পুষ্টিকর উপাদানগুলোর কিছু পানিতে চলে যায়, কিছু তেলে চলে যায়। এর ফলে সবগুলো পুষ্টিকর উপাদানই কিন্তু আমরা একসাথে পেয়ে থাকি। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দ্রবণ তৈরির সময় আমরা দ্রাবক হিসেবে কিন্তু পানি ব্যবহার করেছি। তো পানি ছাড়া আরও অনেক পদার্থ আছে যাদেরকে দ্রাবক হিসেবে ব্যবহার করা যায়, যেমন অ্যালকোহল, যেমন অ্যাসিড ইত্যাদিও কিন্তু দ্রাবক। যেমন গ্রীষ্মকালে আমরা কাঁঠাল খাই। কাঁঠাল আমাদের সকলের প্রিয় একটি ফল। আর এই কাঁঠাল যখন খাই তো হাতের মধ্যে কাঁঠালের আঠা লেগে থাকে। তো সেই আঠাকে দূর করার জন্য তোমাদেরকে মনে আছে আমরা কি করি? আমরা সরিষার তেল দিয়ে এখানে হাতটা ভালোভাবে ঘষতে থাকি। তখন কি হয়? আঠাগুলো চলে যায়। এখানে কিন্তু সরিষার তেল হচ্ছে একটি দ্রাবক, আর কাঁঠালের আঠা সেটি হচ্ছে একটা দ্রব। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দ্রবণের একটু শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করি। দ্রবণ কিন্তু হতে পারে লঘু দ্রবণ, আবার দ্রবণ হতে পারে গাঢ় দ্রবণ। মনে করো চিনি আর পানিকে একসাথে মিশিয়ে শরবত বানানো হলো। এখন এই শরবতে যদি চিনি কম থাকে তাহলে সেটি কি বেশি মিষ্টি লাগবে নাকি কম মিষ্টি লাগবে? মিষ্টি কিন্তু কম লাগবে। এ ধরনের দ্রবণকে বলা হয় পাতলা দ্রবণ বা লঘু দ্রবণ বা ডাইলিউট সলিউশন। আবার যদি আমরা শরবত তৈরির সময় চিনি বেশি ব্যবহার করি তাহলে মিষ্টি কিন্তু বেশি লাগবে। এ ধরনের দ্রবণকে বলা হয় গাঢ় দ্রবণ বা ঘন দ্রবণ বা কনসেন্ট্রেটেড সলিউশন। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা জানলাম যে ঘনত্ব বেশি হলে সেটি হলো গাঢ় দ্রবণ, আর ঘনত্ব কম হলে সেটি হচ্ছে পাতলা বা লঘু দ্রবণ। তাহলে আমরা অল্প পরিমাণ লবণ বা চিনি মিশিয়ে, অর্থাৎ দ্রবের পরিমাণ কমিয়ে আমরা লঘু দ্রবণ তৈরি করতে পারি, আর দ্রবের পরিমাণ বৃদ্ধি করে আমরা গাঢ় দ্রবণও তৈরি করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, এবার চলো আমরা মোলার দ্রবণ নিয়ে আলোচনা করি। মনে করি একটি পাত্রের মধ্যে একটি দ্রবণ আছে, আর দ্রবণের আয়তন হচ্ছে 1 লিটার। এখন এই 1 লিটার দ্রবণের মধ্যে আমরা কোনো একটি পদার্থের 1 মোলকে যদি দ্রবীভূত অবস্থায় রাখতে পারি তাহলে ওই দ্রবণটি হবে ওই দ্রবের মোলার দ্রবণ। আবারও বলছি যে মোলার দ্রবণ হচ্ছে এমন একটি দ্রবণ যে দ্রবণের আয়তন হচ্ছে 1 লিটার, আর সেই দ্রবণের মধ্যে থাকবে 1 মোল দ্রব। তাহলে 1 মোল দ্রব যদি 1 লিটার দ্রবণে দ্রবীভূত থাকে সেটি হবে মোলার দ্রবণ। এখানে একটি বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে, মোলার দ্রবণের যখন আমরা সংজ্ঞা দিব তখন কিন্তু অবশ্যই আমরা তাপমাত্রার কথা উল্লেখ করব, কারণ তাপমাত্রা পরিবর্তন হলে মোলার দ্রবণের ঘনমাত্রা পরিবর্তিত হয়। তাহলে আবারও বলছি, নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে যদি 1 মোল দ্রব দ্রবীভূত থাকে তাহলে তাকে ওই দ্রবের মোলার দ্রবণ বলে। আমরা বিষয়টিকে একটু উদাহরণের সাহায্যে আরও পরিষ্কার করি। যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, এর সংকেত হলো NaOH, এর আণবিক ভর হচ্ছে 40। তাহলে 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড সমান 40 গ্রাম। তাহলে 1 লিটার দ্রবণে যদি 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত থাকে সেই দ্রবণকে সোডিয়াম হাইড্রোক্সাইডের 1 মোলার দ্রবণ বলে বা মোলার দ্রবণ বলে। এখন আমরা আরেকটি পদার্থ নিয়ে কথা বলতে চাই, সেটি হলো সোডিয়াম কার্বনেট। তোমরা সকলেই জানো সোডিয়াম কার্বনেটের আণবিক সংকেত Na2CO3, এর আণবিক ভর 106, 106। তাহলে 1 মোল সোডিয়াম কার্বনেট সমান 106 গ্রাম। অতএব 1 লিটার দ্রবণে যদি 106 গ্রাম সোডিয়াম কার্বনেট দ্রবীভূত থাকে সেই দ্রবণকে সোডিয়াম কার্বনেটের মোলার দ্রবণ বলে। এবার যদি আমরা সালফুরিক অ্যাসিডের কথা চিন্তা করি, আমরা সকলেই জানি সালফুরিক অ্যাসিডের আণবিক সংকেত H2SO4, এর আণবিক ভর 98।
তাহলে 1 লিটার দ্রবণে যদি 98 গ্রাম সালফুরিক অ্যাসিড দ্রবীভূত থাকে, তাহলে সেই দ্রবণকে সালফুরিক অ্যাসিডের মোলার দ্রবণ বলে। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ ধরে আজকের পাঠে তোমরা আমার সাথে যারা অংশগ্রহণ করলে তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তী পাঠে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়ে আজকের আলোচনা শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। সবার জন্য অনেক শুভকামনা।